তো মোটামুটি সার্ভাইভাল হরর বা হরর অ্যাডভেঞ্চার এই জনরাটা অনেকেরই পছন্দ এবং এই ধাঁচের যতগুলো সিনেমা রয়েছে তার টপ লিস্টের মধ্যে আপনি দ্য ডিসেন্ট সিনেমাটা পাবেন। একটা পিওর সার্ভাইভাল সিনেমা যেখানে রয়েছে কিছু হরিফাইং মোমেন্ট, কিছু ক্রিপি সিন, উদাহরণস্বরূপ সমুদ্রের নিচে ফেসে যাওয়া, ভিন গ্রহতে ফেসে যাওয়া বা কোনো পরিত্যক্ত গুহার মধ্যে। মোটামুটি আমার বহু আগে এই সিনেমাটা দেখা ছিল এবং রিসেন্টলি আবার রিওয়াচ দিলাম এবং রিয়েলাইজ করলাম যে সত্যি কতটা ব্রুটাল, কতটা গোরি কন্টেন্ট রয়েছে এই সিনেমাতে। তো মন শক্ত করে বসুন। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য ডিসেন্ট সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। সো 3 বন্ধু সারা, জুনো এবং বেথ, তারা স্কটল্যান্ডে একটা স্থানে র্যাফটিং করছে। অন্যদিকে সারার হাজব্যান্ড অর্থাৎ পল এবং তার মেয়ে জেসিকা তারা দূর থেকে বসে সেই জিনিসটা দেখছে। প্রচণ্ড ঠান্ডা, জেসিকার ঠান্ডা লাগছে, সেই কারণে তাকে হোটেলে নিয়ে যেতে হবে। তো তারা র্যাফটিং করার পর সারা তার হাজব্যান্ড এবং জেসিকাকে নিয়ে যাচ্ছে হোটেলের উদ্দেশ্যে। তবে সারার যে হাজব্যান্ড রয়েছে অর্থাৎ পল, তার মুডটা একটু অফ লাগছে, সে একটু গম্ভীর রয়েছে, বেশি একটা কথা বলছে না, যেন কিছু একটা হয়েছে। তো গাড়িতে করে ফেরার সময় সারা তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছে কি হয়েছে, সেরকম মনমরা হয়ে রয়েছে কেন। তার হাজব্যান্ড জানায় যে কিছুই হয়নি, তবে ড্রাইভিং করতে করতে তার মনটা একটু অন্যদিকে চলে যায় এবং সরাসরি আর একটা গাড়ির সাথে সে গিয়ে ধাক্কা মারে, যে দুর্ঘটনাতে পল এবং তার মেয়ে জেসিকা তারা দুজনেই মারা যায়। দিনটা সত্যি একটা অভিশপ্ত দিন ছিল, কারণ সেদিন সারার মেয়ে জেসিকার জন্মদিন ছিল আর সেদিনই সে তার নিজের স্বামী এবং মেয়েকে হারিয়েছে। সৌভাগ্যবশত সেই দুর্ঘটনাতে সারা বেঁচে গিয়েছে। তার হুঁশ আসে এবং সে তৎক্ষণাৎ বেরিয়ে নিজের স্বামী এবং মেয়ের খোঁজ করতে থাকে। তবে তার বান্ধবী বেথ তাকে সত্য কথাটা জানায়। তারপর বেশ অনেকটা সময় কেটে গেছে, 1 বছর কেটে গিয়েছে। সেই পুরনো বন্ধুরা আবারও মিট করে। তারা এই মুহূর্তে বেথের সাথে রয়েছে এবং তার বাকি বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে। তারা এই মুহূর্তে রয়েছে আমেরিকার নর্থ ক্যারোলিনাতে এবং এই স্থানে তাদের আসার কারণ হচ্ছে তারা একটা কেভ এক্সপ্লোর করবে, একটা গুহা। সারা সেই পুরনো বন্ধু অর্থাৎ জুনো, সে এই প্ল্যানটা করেছে। সে জানে যে সারার মনটা ভালো না, সে তার পরিবারকে হারিয়েছে, অনেক দিন হয়ে গেছে, তার একটা ফ্রেশ স্টার্ট করা উচিত। ঠিক যেমনভাবে তারা আগে অ্যাডভেঞ্চার এক্সপ্লোর করে বেড়াতো, ঠিক তেমনভাবেই জিনিসটাকে আবার শুরু করা উচিত। সেই কারণেই তারা একটা কেভ এক্সপ্লোর করবে এবং এখানে জাস্ট তারা 3 জন না, আরও 3 জন অ্যাড হয়েছে, স্যাম, রেবেকা এবং হোলি। প্রত্যেকেই সারাকে এখানে দেখে খুবই খুশি। অ্যাকচুয়ালি এই ট্রিপটা প্ল্যানই হয়েছিল সারার জন্যই, যাতে সে একটু রিফ্রেশ ফিল করে অন্তত। সেটাতে স্যাম এবং হোলি তারা 2জন গল্প করছিল এবং তাদের থেকেই আমরা জানতে পারি যে তারা বোরহাম ক্র্যাভেন্স নামক আর একটা গুহাতে এক্সপ্লোর করতে যাচ্ছে। গুহাটা অলরেডি এক্সপ্লোর করা, সেই কারণে হলি জানায় যে এরকম একটা জায়গায় ঘুরতে গিয়ে কী লাভ যেখানে মানুষেরা বহুবার গিয়েছে। তাদের মধ্যে তো অ্যাডভেঞ্চারের আগুন একদম জ্বলে পুড়ে উঠেছে, তাই না? পরের দিন সকালবেলা সবাই খুবই এক্সাইটেড, একসাথে একটা গ্রুপ ফটো তারা নিয়ে নেয়, কারণ চলেছে তারা একটা কেভ এক্সপ্লোর করার জন্য। তারপর তারা গাড়ি নিয়ে যাচ্ছে। জুনো গাড়িটা চালাচ্ছিল, তবে নর্মাল রাস্তা থেকে চলতে চলতে সে একটা কাঁচা রাস্তা নিয়ে নেয় এবং অনেকেই তাকে জিজ্ঞেস করে যে তারা কি সঠিক রাস্তা দিয়ে যাচ্ছে। জুনো জানে যে হ্যাঁ অবশ্যই, সে রাস্তা কখনো হারায় না। তবে জুনো একটা জিনিস তাদের থেকে সিক্রেট রেখেছে। প্রত্যেকেই জানে যে তারা বোরহাম কেভসের মধ্যে যাচ্ছে, কিন্তু জুনো তাদেরকে একটা অন্য আনডিসকভার্ড গুহাতে নিয়ে যাচ্ছে, যে গুহাটা আজ অব্দি কেউ এক্সপ্লোর করেনি, কেউ জানেই না সেই গুহাটার ব্যাপারে। সেই কারণেই তো বোরহাম কেভসের যে ম্যানুয়ালটা ছিল, সেই ম্যানুয়াল বুকসটা সে গাড়িতেই রেখে চলে আসে। অবশ্যই সেটার আর কি প্রয়োজন এখানে। তো জুনো তাদেরকে লিড করছে, সেই স্থানে নিয়ে যাচ্ছে এবং যেতে যেতেই তারা একটা বড় বাঘ বা একটা মুসের মৃতদেহ দেখতে পায় সেখানে এবং তারা ভাবছে যে এটাকে কে শিকার করতে পারে, কারণ তারা যে এই মুহূর্তে রিজার্ভ ফরেস্টে রয়েছে সেখানে তো সম্ভবত ভাল্লুক নেই, তো কেই বা শিকার করতে পারে। যাই হোক, সিম্পলি তারা সেই জিনিসটাকে ইগনোর করে সেই অদ্ভুত গুহাটার এন্ট্রান্সে গিয়ে পৌঁছায়। গুহা বলতে আমরা যেমন গুহা বুঝি তেমনটা না, এখান থেকে তাদের নিচে নামতে হবে এবং সেই জন্যই সিনেমাটার নাম হচ্ছে দ্য ডিসেন্ট। অ্যাসেন্ট উপরে ওঠা, ডিসেন্ট নিচে নামা। তো তারা সেখান থেকে তো নিচে নামে বলতে যে এমন না যে একটুখানি, তারা গভীর থেকে আরও গভীরে যাচ্ছে, এমন একটা জায়গায় যেখানে তাদের লাইট এবং ফ্লেয়ারের উপরেই ডিপেন্ড করতে হবে। সো তারা তো সেই স্থানটা এক্সপ্লোর করছে। অন্যদিকে রেবেকা তখন জুনোকে বলে যে এই স্থানটা তো তেমন লাগছে না যেমনটা সে সেই বইতে পড়েছিল। তো তাদের পরবর্তী রাস্তাটা একটু কঠিন এবং খুব ক্লাস্ট্রোফোবিক হতে চলেছে। একটা ছোট প্যাসেজ দিয়ে তাদের একদম ক্রলিং করে করে তো যেতে হবে। লাস্টে ছিল সারা, তো সবাই পার করে ফেলেছে, তবে সারা সেটা পার করতে পারছে না, তার দম বন্ধ হয়ে আসে, যেমনটা ক্লাস্ট্রোফোবিয়া হয়ে থাকে। জুনো তখন তার কাছে যায়, তাকে মোটিভেট করে, তার মনে সাহস যোগায়। সারা সেই স্থানটা, সেই প্যাসেজটা তো পার করে আসে, তবে সেই স্থানটা কোনোভাবে ধসে পড়ে, উপরের যে সাপোর্টগুলো ছিল, যে পাথরগুলো ছিল, সেগুলো ভেঙে পড়ে সেই প্যাসেজটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ তারা যে রাস্তা ধরে এসেছে সেই রাস্তা ধরে তো তারা আর ফিরতে পারবে না, বেরোনোর তাদের দ্বিতীয় রাস্তা খুঁজতে হবে এখন। পরে সত্যটা সবাই জানতে পারে, প্রত্যেকটা মেয়ে বিভিন্ন আলাদা আলাদা স্থান থেকে এসেছে,
মাউন্টেন রেস্কিউ ইউনিটদের তাদের ফ্লাইট প্ল্যানটা কিন্তু রেজিস্টার্ড করা ছিল, অর্থাৎ এই মেয়েগুলো যে বোরহাম ক্যাভার্নসে ঘুরতে যাচ্ছে এইটা রেজিস্টার্ড করা ছিল। মেয়েগুলো যদি সময় মতো না ফিরে আসে তাহলে অবশ্যই সেই রেস্কিউ ইউনিট আসবে তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তারা তো সেই বোরহাম ক্যাভার্নসের মধ্যে যায়নি, তারা তো গেছে এক অন্য গুহাতে। এখানে তো আর রেস্কিউ ইউনিট আসবে না। এগুলো জানতে পেরে প্রত্যেকে জুনোকে গালাগালি করতে থাকে, অনেকে বলতে থাকে যে এটা জুনোর একটা ইগো ট্রিপ। আসলে এই গুহাটা আজ অব্দি কেউ এক্সপ্লোর করেনি, তারাই নাকি প্রথমবার এক্সপ্লোর করতে চায়। এবং অবশ্যই একটা আনএক্সপ্লোর্ড গুহাকে যদি আপনি ডিসকভার করেন তো সেখানে আপনার নাম হবে, আপনার নামে বই ছাপানো হবে, তো একটা বড় সড়ো ব্যাপার। জুনো এরকম একটাই কিছু চেয়েছিল, কিন্তু এখানে এখন ঝগড়া করে লাভটা কি? অন্যদিকে সারা, তার নজরটা তো চারিদিকে, কিছু অদ্ভুত আওয়াজ সে শুনতে পাচ্ছে, যেন কিছু তো আছে। সে এখনো স্পষ্টভাবে দেখতে পায়নি, তবে কিছু না কিছুর প্রেজেন্স সে ফিল করতে পেরেছে। তো তারপরে তারা রাস্তা খুঁজছে যে এখান থেকে বেরোবে কী করে, এবং চলতে চলতে এমন একটা স্থানে গিয়ে পৌঁছায় যে মাঝখানে একটা বড় খাদ। তাদের এখন ক্লাইম্বিং গিয়ার্সগুলো ব্যবহার করতে হবে, তবে এক্সট্রা দড়ি, অর্ধেক গিয়ার্স তাদের তো আগের জায়গাতেই পড়ে রয়েছে, মাঝখানে তো সেই পাথরটা ধসে পড়লো। সেই কারণে রেবেকাকে সেই স্থানে তার নিজের র স্ট্রেংথটাকে ব্যবহার করে ঝুলে ঝুলে সেই ক্লাইম্বিং গিয়ার্সগুলোকে হুক করতে হয়েছে পাথরের মধ্যে, যাতে দড়ি ধরে ঝুলে ঝুলে বাকি লোকেরা সেটাকে ক্রস করতে পারে। তো মোটামুটি সবাই তো ক্রস করে, অবশেষে জুনো যখন সেটাকে ক্রস করার চেষ্টা করে তখনই ওই হুকটা আচমকা খুলে যায়। অন্যদিকে রেবেকা দড়িটা ধরেছিল এবং তার হাতের মধ্যে সেই দড়ির একটা টান পড়ে, যার ফলে ঘর্ষণে তার হাতটা খুব বাজেভাবে কেটে গিয়েছে। ফর্চুনেটলি জুনোর কিছু হয়নি, সে তো বেঁচে গিয়েছে। তবে তারা সেখানে একটা অদ্ভুত জিনিসও লক্ষ্য করেছে, একটা পৌরাণিক ক্লাইম্বিং গিয়ার্স, মানে মোটামুটি প্রায় 90-100 বছর আগে মানুষেরা যে গিয়ার্সগুলো ব্যবহার করতো সেটা একটাও সেই স্থানে রয়েছে। তো এইটার একটাই কারণ হতে পারে যে আইদার কেউ এইটাকে ব্যবহার করে বা প্রায় 100 বছর আগে কেউ এই গুহাতে ঢুকেছিল, কি জানি। সো তারপর তারা সেই গুহার মধ্যে এক টাইপের কেভ পেন্টিং দেখতে পায়। বহু মানুষের কাছে সেই জিনিসটা একটা ইউজলেস মনে হচ্ছে। জুনো তো বলছে তাদের লাইটগুলোকে একটু সাবধানে ব্যবহার করতে, কারণ আলো নিভে গেলে তাদের গল্প সেখানেই শেষ। তবে বেথ জানায় যে এই স্থানটাতে তাদের আলোটা ব্যবহার করা প্রয়োজন। প্রত্যেকে আলো মারে সেই দেওয়ালে যেখানে একটা কেভ পেন্টিং রয়েছে, এবং সেটা দেখে সে ফিগার আউট করে নেয় যে সেই বড় পাহাড়ের মধ্যে দুটো এন্ট্রান্স রয়েছে, অর্থাৎ তারা একটা স্থান দিয়ে তো ঢুকেছে, তবে বেরোনোরও হয়তো আর একটা রাস্তা রয়েছে যেটাকে তাদের খুঁজতে হবে। তবে এখানে আর একটা প্রশ্নও তো আসে যে কেভ পেন্টিং বলে কথা, তাহলে এই গুহাটা কত পুরনো হতে পারে? একই সাথে তারা তো অন্যমনস্কভাবে চলছে, তবে সেই অন্ধকারের এক কোণায় এক হিংস্র জন্তু বসে রয়েছে, যেটা ন্যূনতম ধারণা তাদের নেই। অন্যদিকে হলি নামক সেই মেয়েটা, সে এক কোণায় একটু আলো লক্ষ্য করতে পেরেছে এবং সে মনে করছে সেটা হয়তো সূর্যের আলো, এবং চরম এক্সাইটমেন্টে সে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে স্লিপ কেটে সে একটা ফাঁকা দিয়ে পড়ে যায়, অনেক উঁচু থেকে সে নিচে পড়ে এবং পড়ে লিটারালি তার পাটা ভেঙে হাড় বেরিয়ে গেছে। সে যে আলোটা লক্ষ্য করেছিল সেটা পাথরের উপরে থাকা ফসফরাস, যেটা জলজল করছিল। যাই হোক, হলি যে স্থানটায় পড়েছে সেই স্থানে বাকি লোকেরাও তারপর চলে আসে, মানে সেটা আরও গভীরে। তার পায়ের অবস্থাটা খুবই খারাপ, তবে স্যাম যে একজন ডাক্তার, তার সেই ক্ষতস্থানটাকে টেম্পোরারি ট্রিট করে, একটা পিকেক্সের সাপোর্ট দিয়ে তার পাটা ভালো মতন বেঁধে দেয় যাতে সেই স্থানটা স্ট্রেট থাকে। অন্যদিকে সারার নজর তো চারিদিকে, সে তার সারাউন্ডিংটা ভালো মতন দেখছে। একটু আগেই বললাম সে কিছু অদ্ভুত আওয়াজও পেয়েছে এবং সেই স্থানে সে একটা হেলমেট পেয়েছে, সম্ভবত মাইনার্সদের হবে। যাই হোক, সেই অন্ধকারে সেটা বোঝা যায়নি, তবে অনেক পুরনো দিনের সেই হেলমেটটা। একই সাথে সারা কিছু অদ্ভুত আওয়াজও পায় এবং অন্ধকারে তার টর্চটা মেরে দেখে যে এক টাইপের অদ্ভুত ক্রিচার সেখানে জল পান করছে। সারা কিন্তু জিনিসটা থেকে ভয় পেয়ে যায় এবং তার শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনে সেই ক্রিচারটা তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। সেই কথাটা সে জুনোকে জানায়, তবে জুনো তার কথা বিশ্বাসই করছে না। সে মনে করছে যে সারা এই মুহূর্তে ট্রমাতে রয়েছে, হয়তো সে হ্যালুসিনেট করছে, এবং এটা তো খুবই কমন যে এরকম গুহার মধ্যে ক্লস্ট্রোফোবিয়া, প্যারানয়া, হ্যালুসিনেশন এগুলো খুবই কমন। তবে সারা তো জানে যে সে যেটা দেখেছে সেটা রিয়েল। সো জুনো তো তাদেরকে লিড করছে। হাওয়ার প্রেশার দেখে দেখে সে বিচার করছে যে কোন গুহাটা তাদেরকে ধরতে হবে, কারণ চারপাশে তো অনেকগুলো যাওয়ার রাস্তা রয়েছে, কোনটা সঠিক বোঝা মুশকিল। আর এমনই সময় তারা একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে ভর্তি ভর্তি জন্তু জানোয়ারের হাড় পড়ে রয়েছে। প্রত্যেকটা মেয়ে তখন বুঝতে পেরে যায় যে এবার তো ব্যাপারটা সিরিয়াস, এরকম একটা গভীরে এত জন্তু জানোয়ারের হাড় কেন পড়ে রয়েছে। আর তখনই তারা তাদের ইনফ্রারেড ক্যামেরাতে এক টাইপের অদ্ভুত ক্রিচারকে দেখতে পায়, যে ঝট করে তাদের পাশ থেকে দৌড়ে পালিয়ে যায়। শুধু তাই না, সেই গুহার মধ্যেই উল্টো ঝুলে ঝুলে তারা চলছে। সারা তখন জানায় যে সে তো বলেছিল যে এই গুহাতে কেউ না কেউ তো আছে। অন্যদিকে অন্য মেয়েগুলো বলে ওঠে যে সেটা যেই হোক, তারা মানুষ তো না, কারণ এরকম পাথরের মধ্যে বিনা সাপোর্টে কোনো মানুষ তো এরকম টিকটুকির মতন ক্রলিং করে চলতে পারে না, তাই না? তো সেই ক্রিচারগুলো চারিদিকে ভর্তি ভর্তি রয়েছে।
তাদের আওয়াজ তারা শুনতে পাচ্ছে। প্রত্যেকটা মেয়ে ভয়ে ভয়ে রয়েছে, অনেকে তো এদিক ওদিক নিজেদের মতন পালানো শুরু করেছে, কারণ তারা জানে না যে কোন রাস্তা নিতে হবে, রাস্তা তো অনেকগুলো রয়েছে। অন্যদিকে হলি, যে মেয়েটা আহত ছিল, যার পা ভেঙে গেছিল, তার উপর একটা ক্রিচার হামলা করে। এই ক্রিচারগুলোর অ্যাকচুয়ালি কোনো নাম দেওয়া হয়নি সিনেমাতে, অনেকে তাকে ক্রলার বলছে, অনেকে তাকে দ্য থিং বলছে, তো আমি তাকে ক্রলার বলেই ডাকছি। সো একটা ক্রলার তখন হলির উপর আক্রমণ করে এবং কামড় মেরে তার ঘাড় থেকে মাংস তুলে নেয়। সেই একটা কামড়েই হলি তৎক্ষণাৎ সেখানে মারা যায়। জুনো তখন ছুটে যায় হলির কাছে এবং তার উপরেও সেই জন্তুগুলো আক্রমণ করে, সেই ক্রলারগুলো। তবে জুনো তাদের সাথে লড়াই করার চেষ্টা করে। জুনোর কাছে ছিল তার পিকেক্স এবং যেটা দিয়ে সে একটা ক্রলারকে হত্যাও করে, এবং সেই লড়াইয়ের দরুন বেথ তখন জুনোর কাছে চলে আসে এবং জুনো প্রচণ্ড নার্ভাস হয়ে বেথের উপরে সেই পিকেক্সটা চালিয়ে দেয়, যেটা সরাসরি বেথের গলার মধ্যে ঢুকে যায়। অবশ্যই জুনো এইটা তো ইচ্ছে করে তো করেনি, বেথ সেখানে পড়ে ছটপট করছে। তবে জুনো এখন কী বা করতে পারে, সে বেথকে এরকম আহত অবস্থাতেই সেখানে ফেলে চলে যায়। মোটমাট এবার তারা বুঝে গেছে যে তারা সম্পূর্ণভাবে ফেসে গেছে, এবার হচ্ছে পিওর সার্ভাইভাল, বেঁচে থাকার লড়াই। সারা সেখানে আলাদা হয়ে যায়, তার কাছে সেই ইনফ্রারেড ক্যামেরাটা রয়েছে, সে দেখতে পায় সেই জীবজন্তুগুলোর হাড়ের মধ্যে মানুষেরও হাড় রয়েছে, মানুষদের লেদারের বেল্ট বা কিছু একটা রয়েছে, মানে সম্ভবত মানুষ এখানে ঢুকেছিল বা মানুষদের শিকার করে এনেছে এই জন্তুগুলো। আর তখন সেই জন্তুগুলো সম্পূর্ণ দলবল নিয়ে, তাদের সম্পূর্ণ পরিবার নিয়ে সেখানে চলে আসে এবং তারা হলির যে মৃতদেহটা রয়েছে সেটাকে ছিঁড়ে পুড়ে খাওয়া শুরু করে। সারা সেখানে এক কোনায় হাতে ক্যামেরাটা নিয়ে চুপচাপ বসে রয়েছে, কোনো আওয়াজ সে করতে পারছে না। এই ক্রলারগুলোর শ্রবণ ক্ষমতা তীক্ষ্ণ, একটু আওয়াজেই তারা শুনতে পেয়ে যাবে, তবে তারা চোখে দেখতে পায় না। এখন এই সিনেমাতে এদের অরিজিনটা একদম মিস্ট্রি রাখা হয়েছে, যে এরা এখানে আসলো কবে, এরা আসলেই কে, এরকম মানুষদের মতন কিছুটা দেখতে কেন। বাট একটু সেন্স লাগালেই বোঝা যায় যে এরা অ্যাকচুয়ালি একদা মানুষই ছিল, তবে এই গুহার মধ্যে থেকে থেকে তারা ইভলভ হয়ে গেছে। চরম অন্ধকারে তারা দেখতে তো পায় না, তবে তাদের শোনার ক্ষমতা, সেই গুহার পাথরের মধ্যে চড়ার ক্ষমতাগুলো তাদের চরম। একই সাথে গুহার মধ্যে যে কেভ পেন্টিংগুলো দেখছি, তো সেটা দেখেও আমরা বুঝেছি যে এই গুহার বয়সটাও অনেক পুরনো, গুহার ভেতরের রাস্তাটাও অনেক বড়, মানে এই সম্পূর্ণ কেভ সিস্টেমটা কয়েক মাইলে ছড়িয়ে রয়েছে, অর্থাৎ এই ক্রিচারগুলোর নিজস্ব কলোনি বানানোর জন্য যথেষ্ট জায়গা রয়েছে। যাই হোক, সেই ক্রিচারগুলো সেই মৃতদেহটাকে ভালো মতন খেয়ে সেখান থেকে তো চলে যায়। তারপর সারা সেই হলির মৃতদেহ থেকে যে যে জিনিসপত্রগুলো নেওয়া যেতে পারে, একই সাথে হলির যে ভাঙা পায়ে যে পিকেক্সটা লাগানো ছিল সেটাও সারা নিয়ে নেয়। অন্যদিকে স্যাম এবং রেবেকা তারা একত্রিত ছিল এবং তারাও পরে ফিগার আউট করে নেয় যে এই জন্তুগুলো চোখে দেখতে পারে না। অন্যদিকে স্যাম এবং রেবেকার উপরে সেই ক্রিচারগুলো আক্রমণ তো করে, তবে সময় মতন জুনো সেখানে চলে আসে এবং সেই ক্রিচারটাকে হত্যা করে দেয়। স্যাম সেখানে সেই মৃত ক্রিচারটা, ডেড বডিটা ভালো মতন পর্যবেক্ষণ করে এবং রিয়েলাইজ করে যে এরা হচ্ছে অনেকটা সেই বাদুড়ের মতন, অন্ধকারে থাকে এবং আওয়াজের উপর নির্ভর করেই তারা শিকার করে। তবে তারা এখন এখান থেকে বেরোবে কী করে? ব্যাপার হচ্ছে এটাই যে এরা গুহার মধ্যে তো থাকে, তবে খালি পেটে তো থাকে না, তারা শিকার করতে বাইরে তো বেরোয়। বহু জীবজন্তুর হাড় আমরা সেখানে দেখেছি, একটা মৃত পশুও আমরা ভেতরে দেখেছি। তারা শিকার করতে বাইরে অবশ্যই বেরোয় এবং সেই বাইরে বেরোনোর রাস্তাটাই তাদেরকে খুঁজতে হবে। একই সাথে আমরা সেখানে পুরনো একটা ক্লাইম্বিং গিয়ার দেখেছিলাম, সেই 100 বছর পুরনো। জুনো জানায় যে সেই মানুষটা যে স্থানে এসেছিল সে বহু স্থানে মার্কিং করে রেখেছে এখান থেকে বেরোনোর রাস্তা, মানে সেই পাথরের বহু স্থানে অ্যারো করা রয়েছে যাতে রাস্তা হারিয়ে না যায়, তো সেটাকে ফলো করে হয়তো তারা বাইরে বেরোতে পারে। জুনো দুঃসংবাদটা জানায় যে হলি মারা গেছে, একই সাথে বেথ সেও নাকি মৃত। যদিও বেথের গলাতে যে সে আঘাত করেছিল সেটা কিন্তু জুনো এখনো কাউকে বলেনি। জুনো এটাও জানায় যে সে এই স্থান ত্যাগ করে পালাবে না যতক্ষণ না সে সারাকে খুঁজে পায়। অন্যদিকে সারা সে তো সম্পূর্ণ একা রয়েছে এবং সে বেথকে খুঁজে পায়। আমরা তো দেখেছিলাম যে জুনো বেথকে ওরকম আহতভাবে ফেলে দিয়েই চলে গিয়েছিল। বেথ তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করছিল এবং সে সারাকে সত্যি কথাটা জানায় যে জুনো তাকে আঘাত করেছে। বেথের হাতে জুনোর সেই পেন্ডেন্টটাও রয়েছে যেটা সে পড়ে যাওয়ার আগে জুনোর থেকে নিয়ে নিয়েছিল। তবে সারা এখন কি করবে? বেথ চরম আহত, তাকে তো নিয়েও যাওয়া যাবে না কারণ সে চলতে পারছে না। বেথ তখন সারাকে রিকোয়েস্ট করে যে তাকে যাতে সে হত্যা করে দেয়, এই যন্ত্রণা সে সহ্য করতে পারছে না। বহু রিকোয়েস্ট করার পর বাধ্য হয়ে সারা একটা বড় পাথর দিয়ে বেথের মাথায় আঘাত করে তাকে হত্যা করে দেয়। আর তারপরে সে যখন সেখান থেকে বেরোতেই যাবে সেই মুহূর্তে একটা ছোট ক্রলার তার উপর আক্রমণ করে। সারা তো তাকে হত্যা করে দেয়, কিন্তু তারপরে সেই ছোট ক্রলারটার যে মা রয়েছে সে তার উপর হামলা করে। সেখানে বেশ কিছুটা লুকোচুরি খেলা হয়, সারা বহুক্ষণ লোকানোর চেষ্টা করে, তবে ফাইনালি সেই ফিমেল ক্রলারটার সে মুখোমুখি হয়, যদিও সারা অবশেষে তাকে হত্যা করে দেয়।
যেমনটা বলেছিলাম যে এই সিনেমাটা আমার বহু আগে দেখা এবং বেশ কিছু সিনেমা স্টিল মনে আছে, বেশ কিছু সিন আমাকে স্টিল হন্ট করে অ্যাকচুয়ালি। যেমন এই সিনটা যেখানে সারা একদম মৃতদেহর মতন পড়ে রয়েছে, কোনো আওয়াজ করছে না, যদিও সে আওয়াজ করতেও তো পারবে না এমন একটা সিচুয়েশন, কারণ সে ক্রলারটা তার পাশে রয়েছে, তার উপর দিয়ে সে পাড়িয়ে চলে যাচ্ছে এবং সারাকে একটা ডেড বডি সেজে থাকতে হবে। অন্যদিকে জুনো, স্যাম এবং রেবেকা তারা একত্রিত রয়েছে এবং তাদের উপর সেই ক্রলারগুলো আবারও আক্রমণ করে। স্যাম সেখানে ঝুলে ঝুলে একটা জায়গা পার করার চেষ্টা করে, তবে বেসিক্যালি সেই ক্রলারগুলো পাথরের যে কোনো সারফেসে যেমন তেমনভাবে তারা চলতে পারে, মানে পড়ার তাদের কোনো ভয় নেই। প্রথমে সে স্যামের উপর আক্রমণ করে, স্যামের গলাটা লিটারালি সে চিড়ে দেয়, তবে স্যাম মারা যাওয়ার আগে সেই ক্রিচারটাকে হত্যা করে তারপর মরে। অন্যদিকে বাকি ক্রলারগুলো রেবেকাকে টেনে নিয়ে চলে যায় আর একটা গুহাতে। বাধ্য হয়ে স্যাম সেই স্থানটা থেকে পালায় এবং পরে ফাইনালি সারার মুখোমুখি হয়। সারা থেকে স্পষ্ট কথা জিজ্ঞেস করে যে বেথ কোথায়। জুনো স্পষ্ট মিথ্যে কথা বলে দেয় যে সে যখন এসেছিল তখন বেথ মারা গিয়েছিল, সে নাকি বেথের মৃতদেহটা দেখেছে। তবে সারা তো জেনে গেছে সত্যিটা। তাদের কথোপকথনের মধ্যেই সেই ক্রলারগুলো আবারও তাদের উপর আক্রমণ করে, তারা একত্রিত লড়ে। তবে সারা জুনোকে এটাও বুঝিয়ে দেয় যে সে সত্যটা জেনে গিয়েছে। জুনো যে বেথকে সেখানে মরার জন্য ফেলে রেখে এসেছিল সেটা সারা জেনে গেছে, আর সেই কারণে সারা তার পিকেক্সটা নিয়ে সরাসরি জুনোর পায়ে আঘাত করে যাতে সে চলতে না পারে ঠিক মতন। তারপরে সারা সেখানে চলে যায়। অন্যদিকে সেই ক্রলারগুলো সেখানে চলে আসে যারা জুনোকে ঘিরে ধরেছে। এতক্ষণ তো জুনো লড়েছে, তবে এবার অবশ্যই জুনো আর লড়তে পারবে না। সারা সেখান থেকে পালায় এবং দূরে জুনোর আর্তনাদ আমরা শুনতে পাই। সারা সেখান থেকে দৌড়াতে দৌড়াতে আচমকা একটু আলো লক্ষ্য করতে পারে। সে বেরোনোর একটা রাস্তা তো দেখে নিয়েছে এবং গড়াগড়ি মারতে মারতে সেখান থেকে বাইরে বেরিয়ে গাড়ি ধরে সরাসরি সেখান থেকে তো পালায়। তবে পরক্ষণেই আমরা রিয়েলাইজ করি যে এটা সারার একটা দুঃস্বপ্ন ছাড়া আর তো কিছু না। এই গুহা মানুষগুলোকে এরকম হ্যালুসিনেট করাচ্ছে। সে তো বহুবার তার মৃত মেয়েটার আওয়াজও সেখানে শুনতে পেয়েছে সেই গুহার মধ্যে, যে সারাকে মা বলে ডাকছে। সেই ট্রমাটা ভোলার জন্যই সারা এখানে এসেছিল এবং এই গুহাটা বারবার তাকে সেটা মনে করিয়ে দিচ্ছে। এবং এখান থেকে বেরোনোর যখন কথা আসছে তো না, সারা এখান থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পায়নি। এখন আপনাদের মনে এই প্রশ্নটা থাকতেই পারে যে হ্যাপি এন্ডিং কি তাহলে হলোই না? উত্তর না, এবং এই টাইপের সিনেমা থেকে হ্যাপি এন্ডিং এক্সপেক্ট করাটাও উচিত না। এই টাইপের সার্ভাইভাল হরর সিনেমাগুলোতে আমরা নেচারের একটা ব্রুটাল রূপ দেখতে পাই। তারা একটা আনএক্সপ্লোর্ড পৌরাণিক গুহার মধ্যে ঢুকেছে যেখানে তারা লিটারালি মৃত্যুটাকে দেখেছে। সেখান থেকে আপনি হ্যাপি এন্ডিং কী বা এক্সপেক্ট করেন? এবং হলিউডে এই টাইপের সার্ভাইভাল সিনেমা খুবই কমই রয়েছে এবং সেই সিনেমাগুলোর মধ্যে সেরা 5-এ এই সিনেমাটা কিন্তু জায়গা করে নেবে। বাই দ্য ওয়ে, কেভ এক্সপ্লোরেশন নিয়ে কিন্তু হরর সার্ভাইভাল সিনেমা কম নেই। আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটা কমেন্ট সেকশনে লিখতে একদমই ভুলবেন না। একই সাথে এই দ্য ডিসেন্ট সিনেমার একটা সেকেন্ড পার্টও রয়েছে, এর একটা সিকুয়েলও রয়েছে, যেটা নিয়ে বেশি একটা আলোচনা আপনারা শুনবেন না। এবং টু বি অনেস্ট আমি নিজেও সেটা জানতাম না। এখন দেখা যাক, ভালো লাগে সেটারও নয় একটা ভিডিও বানিয়ে দেবো। তবে আপনাদের কেমন লেগেছে এবং এই জনরার সিনেমাগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশন লিখতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না। লিঙ্কগুলো ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টেক কেয়ার অ্যান্ড বাই।